ঠিক আছে, সবাই একটু তাকান। এমনি তো সবাই কেমন আছেন? ঠিক আছে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, খারাপ বলেন, ঠিক আছে না? যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, পরিচয় পর্ব পরে, কারণ আপনাদের সময় অনেক কম থাকে। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে সরকারি চাকরিতে আসার মতো কোশ্চেন। ঠিক আছে, শুধু সরকারি চাকরিতে যখন বুঝছেন আসার মতো কোশ্চেন, তার মানে কি এটা পাওয়ার হচ্ছে পরীক্ষা। সরকারি চাকরির পরীক্ষাতে আসার মতো কোশ্চেন কি আপনার পরীক্ষাতে আসবে না? অবশ্যই। তাহলে আজকের তো একটু ইম্পর্টেন্ট আছে অনেক বেশি। হ্যাঁ, তো অবশ্যই। আচ্ছা, যাই হোক, তো গতদিন যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছিল যে আমরা যে স্ট্রিং মানে হচ্ছে ইনসুলেটরের যে স্ট্রিং, সেটা ইনিশিয়ালি আমরা এভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কল্পনা করতে পারি, কিন্তু পরবর্তীতে চিন্তা করা গেল কি যে যেহেতু যে আমার যে সাপোর্ট বা পোল তার পাশে যেহেতু ক্রস আর্ম লেগে আছে এবং এখানে যেহেতু আমার ইনসুলেটর ডিস্ক লেগে আছে, এখানে কন্ডাক্টর লাইন, আর যেহেতু এখানে হাই ভোল্টেজের কন্ডাক্টর লাইন, এখানে আবার পোল কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে এটাকে আমি কল্পনা করতে পারি পুরোটাই গ্রাউন্ড হয়ে আছে। যেহেতু হাই ভোল্টেজ টার্মিনালের পাশেই হচ্ছে লো পটেনশিয়াল আছে, তাহলে কি এইসব জায়গাতেও কি একটা ক্যাপাসিটেন্স জেনারেট হয়, তাই না? তো যেহেতু এটা পাশাপাশি ক্যাপাসিটেন্স, তাহলে এই ক্যাপাসিটরের নাম কি দেওয়া হয়েছিল? শান্ট ক্যাপাসিটেন্স। এবং যেটা স্ট্রিং বা ডিস্কের অ্যাক্রসে যে ক্যাপাসিটেন্সগুলো জেনারেট হয়েছিল সেগুলোকে কি বলা হয়েছিল? স্ট্রিং ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু রিকল করে দিলাম, এই জিনিসগুলো লাগবে সামনে, কারণ এই রিলেটেড ম্যাথ দেখবো। না, নাম দিলাম, নাম। শান্ট মানে যে জিনিসগুলো সাধারণত প্যারালাল থাকে ওগুলোকে শান্ট বলা হয়। ঠিক আছে, প্যারালাল রেজিস্ট্যান্সকে সাধারণত মানে প্যারালাল রেজিস্ট্যান্স বা কোনো কি না, এটা জেনারেট হয়ে যায়, অটোমেটিক জেনারেট হয়ে যায়। ঠিক আছে, আর এই জিনিসগুলো হচ্ছে গতকালকে আলোচনা করেছিলাম গত দিনের ক্লাসে। এটা আসলে আজকের আলোচনার বিষয় না, জাস্ট আমি একটা শর্ট রিমাইন্ডার দিলাম বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটেন্সগুলো যেটা জেনারেট হলো এই রিলেটেড ওয়ালাইকুম আসসালাম বিভিন্ন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এই জিনিসগুলো সরকারি চাকরিতে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষাতেও আশা করা যায় যে আসবে। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা দেখছেন এটা কি? সাপোর্ট বা পোল। হ্যাঁ, এটা হচ্ছে ক্রস আর্ম। যেহেতু পোল আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে আমরা পোলকেও এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে একটা গ্রাউন্ড কানেকশন, বা ক্রস আর্মকেও আমরা গ্রাউন্ডের সাথে চিন্তা করতে পারি। আচ্ছা, এখন এক একটা যে ডিস্ক সেটাকে আমরা যে ক্যাপাসিটর দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম ওটা এখন আর ডিস্ক হিসাবে লিখবো না, আমরা সরাসরি সেটা ক্যাপাসিটর আকারেই লিখবো। তো তিনটা ডিস্ক এর রেসপেক্টে তাহলে কয়টা ক্যাপাসিটর জেনারেট হবে? তিনটা ক্যাপাসিটর জেনারেট হবে। ঠিক আছে না? আর এই যে এখানে গোল দিয়ে যেটা বোঝানো হচ্ছে এটা একটা কন্ডাক্টর, অর্থাৎ জিনিসটা হচ্ছে কন্ডাক্টর এভাবে যায়। হ্যাঁ, তো এখানে যেটা দেখাচ্ছেন এই যে গোল আকারে আছে এটা আসলে সেই কন্ডাক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে কি সেই স্ট্রিং ক্যাপাসিটেন্স, সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ক্যাপাসিটেন্সটাকে সি দিয়ে। তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম V3, এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম V2, এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের নাম দিলাম V1। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কি, হ্যাঁ এটা হাই ভোল্টেজ লাইন, ওভারহেড ট্রান্সমিশন লাইন মানে হাই ভোল্টেজ লাইন। হ্যাঁ, এর জন্য এটা কন্ডাক্টর। আচ্ছা, তো পরবর্তীতে কি দেখালো যে পাশাপাশিও ক্যাপাসিটেন্স জেনারেট হয়, যেটা নাম কি দেওয়া হয়েছিল? শান্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, তো যেহেতু এই ইনসুলেটরগুলা আমার সাপোর্ট থেকে একটু দূরে থাকে, আমরা জানি দূরত্ব বেড়ে গেলে ক্যাপাসিটেন্সের মান কমে যায়, তাই এই ক্যাপাসিটেন্সগুলা অর্থাৎ যেটা শান্ট ক্যাপাসিটেন্স সেটা এই যে স্ট্রিং ক্যাপাসিটেন্স সেটার তুলনায় মানটা অনেক ছোট হয়। তো যেহেতু ছোট হয় তাহলে আমরা জিনিসটাকে কীভাবে আরেকভাবে বলতে পারি যে এই ক্যাপাসিটেন্সের একটা ছোট অংশ হচ্ছে এই ক্যাপাসিটেন্স, এটা বলা যায়। তো এই জিনিসটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কীভাবে লেখা যায়? এটা এই ক্যাপাসিটেন্সকে ধরলাম C1 নাম, এই ক্যাপাসিটেন্সটা ধরলাম C1, তাহলে C1কে কি বলা যায়? যে মূল ক্যাপাসিটেন্স বা স্ট্রিং ক্যাপাসিটেন্সের একটা ছোট অংশ কে। হ্যাঁ, এভাবে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এখন
এখানে কিছু হিসাবের সুবিধার জন্য কিছু নাম দিয়ে দিই। হ্যাঁ, এখান দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, এখানে ছোট হাতের I3 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, এখানে ছোট হাতের I2, এখানে I1, এখানে বড় হাতের I1। ঠিক আছে, C1 সমান KC, এটা কি ধরে নিলাম। ঠিক আছে, বা এটা কোশ্চেনে দেওয়া থাকবে আর কি। KC টা কি? C1 মানে হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স, KC কে ওটাই বলছি। C1 সমান হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স, C হচ্ছে স্ট্রিং ক্যাপাসিটেন্স। ধরে নিলাম শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে C এর একটা অংশ, ওই অংশ বোঝাতে কে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই নোডের নাম দিলাম A। A নোডে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, কারশফস কারেন্ট ল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ইনপুট হচ্ছে I2 কারেন্ট, এবং I2 কারেন্ট এখানে যে বড় হাতের I1 এবং ছোট হাতের I1 এ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি যে I2 ইকুয়াল টু I1 প্লাস I1, তাই না? এটা কি বোঝা গেল? আচ্ছা, এখন আমরা নর্মালি কি জানি যে কারেন্ট ইকুয়াল টু কি, ভোল্টেজ বাই ইম্পিডেন্স, তাই না? রেজিস্ট্যান্স তো বলার সুযোগ নাই, রিঅ্যাকট্যান্স বলা যেতে পারে, কারণ এটা ক্যাপাসিটর নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স সেটা কত থাকে? 1/ωc, বা রিঅ্যাকট্যান্সের মানটা কত? 1/ωc। তাহলে V ইকুয়াল টু কত হচ্ছে? 1/ωc। তাহলে কারেন্টের ভ্যালু আমি কত পাচ্ছি? V ইন্টু ওমেগা ইন্টু C। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি? I2 ইকুয়াল টু, I2 কোন দিকে? I2 হচ্ছে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই না? তো এই ক্যাপাসিটর একটা হচ্ছে ভোল্টেজের মান কত? V2। তো I2 জায়গাতে বলতে পারছি V2, আর I ইকুয়াল টু কী ছিল? Vωc। তো ওমেগা, আর এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান কত? C, তাই হলো C ইকুয়াল টু, এবার I1 কোনটা? কি কোনটার সাথে? এই তো C। আয়ের মান বের করলাম Vωc, আর যেহেতু এই অ্যাক্রসে ভোল্টেজের মান V2, তাই V2 লিখেছি। এবার হচ্ছে বড় হাতের I1। বড় হাতের I1 কোনটা? এটা না? এই বড় হাতের I1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? V1 ওমেগা, এটার ক্যাপাসিটেন্সের মান কত? C, তাই হলো C। ঠিক আছে, প্লাস ছোট হাতের I1 কোনটা? এটা। এখন এটার অ্যাক্রসে ভোল্টেজ কত? আচ্ছা, এইগুলা কি পোল বা ক্রস টার্মিনাল কি গ্রাউন্ডেড না? গ্রাউন্ডের যে কোনো প্রান্ত একই জিনিস কিনা? তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত এটা একই না আলাদা? একই, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে, এটাও গ্রাউন্ডের সাথে। তার মানে এই প্রান্ত আর এই প্রান্ত একই বা প্যারালাল। তার মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজও হচ্ছে V1। এটা কি বোঝা গেল? এটা কি গ্রাউন্ডেড? এটাও গ্রাউন্ডেড। আমার লাগবে এই দুই প্রান্তের ভোল্টেজ, কারণ এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ লাগবে না যখন আমি ছোট হাতের I1 এর ভ্যালু বের করব। তো এটার যে ভোল্টেজ আর এটার ভোল্টেজ যেহেতু একই, তাহলে আমি এখান থেকে I1 এর জায়গাতে লিখতে পাচ্ছি V1 ওমেগা, আর এই ক্যাপাসিটেন্সের মান কিন্তু C না, এটা হচ্ছে C1, তাহলে এখানে হবে C1। ঠিক আছে, আবার কিছুক্ষণ আগেই লিখেছিলাম যে আমি ধরে নিয়েছি C1 ইকুয়াল টু KC, তাহলে এখান থেকে C1 এর জায়গাতে আমি লিখতে পারি যে K আর C। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন ওমেগা সি কমন নিয়ে বাদ। স্যার I2 is equal I1 প্লাস ছোট হাতের I1, বড় হাতের I1টা এটা কোথা থেকে আসছে? এই যে I2, এখানে যে কি তার দুইটা রাস্তা না, একটা এটা একটা এটা, তাহলে I2টাকে এই দুই ভাগে ভাগ হয়ে গেল না? ঠিক আছে, আচ্ছা, তো উভয় পক্ষ থেকে ওমেগা KCL চালাচ্ছি কি I2 তে? KCL তো আর I2 তে হয় না, KCL হয় পয়েন্টে বা নোডে, এই যে নোডে KCL। ঠিক আছে,
এই যে আরে বাবা নিব, ওটাও নিব, থামেন, এটাই আগে দেখেন, একটা নোট শেষ করেন আগে, এটা পরে অ্যান্সার পাবেন, এটা এখন আসলে বলে বোঝাতে পারবো না, বৈষম্য হলো না, ওটা আরও কিছু ভ্যালু লাগে, ভ্যালু পাবেন না, পুরো সব ভ্যালু পাবেন না, ওটা একটু পরে ব্যবহার করুন, এই জন্য উপর থেকে নিচ্ছি। হ্যাঁ, ওইগুলো ভ্যালু নিতে সহজ হবে। আর এখানে যে মানে মাঝখান থেকে নিলে হবে কি, অনেক কিছু ভ্যালু লাগবে, যেটা শুরু থেকে নিলে আমি একবার সবগুলো একসাথে পাবো, ঠিক আছে? মাঝখানে না, শুরু থেকে নিয়েছি, মাঝখান থেকে নিয়ে নিই, এটাই তো শুরু রে বাবা। হ্যাঁ, এটাই তো প্রথম নোট, এটা সেকেন্ড নোট, এই যে i3, এই যে i4 আর নাই তো, আর তো নাই, এখানে তিনটা নোট না স্যার, i1 এ তো কোনো উপরে নোট নাই, i1 c ওই যে উপরে c1 আর c এর মাঝখানে নোট একটা আছে না, হ্যাঁ ওটা তো, এই যে এটা একটা নোট, এটা নিয়ে পরে কথা বলবো, একটু পরে, এটাকে শেষ করি। এর নিচেও তো স্যার একটা নোট আছে, এর নিচের নোটের অ্যানালাইসিস লাগে না, তার আগেই সব কমপ্লিট হয়ে যায়। এটাও তো একটা নোট স্যার, এটাও একটা নোট বলা যায়, কিন্তু নোট এটা আসলে ওরকম নোট না, নোট হওয়ার জন্য মিনিমাম 3টা কানেক্টিং পয়েন্ট লাগে, তো যেহেতু এটা হচ্ছে এই কন্ডাক্টর, ঠিক আছে, তো এক্সটেনশন নোট বলা যায়, কিন্তু নোট মূলত হচ্ছে মিনিমাম 3টা কানেকশন হলে সেটাকে আমরা অ্যাকচুয়াল নোট হিসাবে কানেক্টে মানে চিন্তা ভাবনা করি, ঠিক আছে? তো দেখেন, তো ওমেগা সি ওমেগা সি ওমেগা সি কমন নিয়ে বাদ, তাহলে কত থাকছে? v2 ইকুয়াল টু v1 প্লাস v1 ইন্টু কে, ওমেগা সি ওমেগা সি ওমেগা সি কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে v2 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস কে। এটা কি বোঝা গেল? আচ্ছা, এই ইকুয়েশনগুলো কিন্তু লাগবে, তো এই ইকুয়েশনগুলো পরীক্ষার হলে যখন ম্যাথ আসবে এই ইকুয়েশনগুলো লাগবে। ইকুয়েশনগুলো কিন্তু লাগবে, হ্যাঁ? তো ইকুয়েশন, হ্যাঁ এটা এই যে i2, হ্যাঁ i2 কোথায় আছে? যদি আমি এই চিত্রতে দেখেন, এই চিত্র i2 যদি জুম করে দিই, স্যার এটা থেকে বুঝলাম, কোনটা থেকে? এটা থেকে বললো, আচ্ছা আচ্ছা, এখান থেকে দেখেন, এর একই ডাইরেকশন, হ্যাঁ একই জিনিসই লিখেছি। এই পয়েন্টের, এই যে এ পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টের কথা চিন্তা করেন, এখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হচ্ছে? i2 ইকুয়াল টু i1 প্লাস i1, ঠিক আছে? ছোট হাতের i1 প্লাস বড় হাতের i1। আচ্ছা, এখন আমরা কিছু আগে দেখলাম যে কারেন্ট ইকুয়াল টু v ইন্টু ওমেগা সি, ক্যাপাসিটর অ্যাক্রোসে। আচ্ছা, v ইন্টু ওমেগা সি কিছু আগে বের করে দেখালাম না? ঠিক আছে, হ্যাঁ, উপরে কিছু আগে বের করে দেখাছিলাম যে i ইকুয়াল টু v বাই জেড। এখন ক্যাপাসিটর অ্যাক্রোসের রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে 1 বাই ওমেগা সি, তাহলে v বাই 1 বাই ওমেগা সি মানে v ইন্টু ওমেগা সি, ঠিক আছে? তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রোসে মানে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? i2 কারেন্ট যাচ্ছে, তাহলে এই i2কে আমি কি বলতে পারি? যে v2 ইন্টু ওমেগা ইন্টু সি ইকুয়াল টু i1 প্লাস i1। এখন i1 মানে কি? v1 ওমেগা সি। এখন এই ছোট হাতের i1 ইকুয়াল টু কী বলা যায়? ছোট হাতের i1 বা এই c1 ক্যাপাসিটর অ্যাক্রস আমার তাহলে ভোল্টেজের মান জানা লাগবে। তো এটা যেহেতু গ্রাউন্ডেড, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই জিনিস, তার মানে এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ একই জিনিস, তার মানে এই প্রান্তের ভোল্টেজ আমরা জানি v1, তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত হচ্ছে? v1। তাহলে এটার যে কারেন্ট ছোট হাতের i1, এই ছোট হাতের i1 এর ভ্যালু কত হচ্ছে? v1 ওমেগা ইন্টু c1, বোঝা গেল? তো এটা হলো যে c1, আর c1 এর অ্যাক্রসে কি লাগবে? কি কারেন্ট কত? না, এখন কি লাগবে এগুলো জিজ্ঞেস করেন না, এটা পরে কি লাগবে এটা পরে বুঝতে পারবেন। আপনি বলেন যে যেটা লিখেছে এটা বুঝেছেন কিনা। মানে স্যার আমরা ম্যাথটা কেন বলতেছি সেটা এটা থামেন, এটা হুট করে আমি বলতে পারবো না, একটু থামেন, একটু ধৈর্য ধরেন, শেষ করতে দেন আমাকে, না আমি শেষ করতে পারছি না। উদ্দেশ্য কি সেটা? উদ্দেশ্য জানবেন, আমাকে উদ্দেশ্য আগে বলতে হতো। উদ্দেশ্য আমি গত ক্লাসে বলেছি, স্ট্রিং এফিসিয়েন্সির কথা বলেছি না? ওটা বের করছি, ঠিক আছে? কিন্তু এখন হুট করে আমাকে মনে করেন যে কনটেক্সটের বাইরে কোশ্চেন করেন না, তাহলে আমি আগাতে পারছি না, ঠিক আছে? মনে করেন এটা বলেন যে এই লাইন বুঝছেন কিনা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি গত দিন স্ট্রিং এফিসিয়েন্সি পড়িয়েছি, স্ট্রিং এফিসিয়েন্সি বের করার প্রসেসে যাচ্ছি, কারণ এখন আসলে অন্য জায়গাতে ডাইভার্ট হলে সমস্যা। আর ওখানে যেটা পেলাম c1 হচ্ছে কি KC এর মান, তাই এখানে এটা বসাইছি, ঠিক আছে? উভয় পক্ষ থেকে ওমেগা সি বাদ দিয়ে দিয়েছি,
তাই এখানে পেলাম হচ্ছে ভি টু ইকুয়াল টু V1 প্লাস V1 ইন্টু কে, সেখান থেকে পেয়েছি এই লাইনটা। তো এটা হচ্ছে আমার আলটিমেট লাস্টের যে লাইন সেটা, ঠিক আছে। V2 সমান এইটা পেলাম। হ্যাঁ, এগুলা নোট রাখেন, সামনে লাগবে। আচ্ছা, এখন যদি আমি এই পয়েন্টের কথা আসি, বি পয়েন্ট, তাহলে বি নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? I3 ইকুয়াল টু I2 প্লাস I2। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন এই I3 ইকুয়াল টু কি বলা যায়? এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজের মান কত? V3 ওমেগা, আর এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান কত? C ইকুয়াল টু I2 মানে কোনটা? এ কারেন্ট। তো এখন এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজের মান কত? V2 ওমেগা, এই ক্যাপাসিটর অ্যাক্রসের ক্যাপাসিটেন্সের মান কত? C প্লাস ছোটাদের I2 মানে কোনটা? এটা, তাই না? তাহলে আমার এখন এই প্রান্তের ভোল্টেজ লাগবে না? আচ্ছা, এটা যেহেতু গ্রাউন্ডে, তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমি একই রকম চিন্তা ভাবনা করতে পারি কি পারি না? যেহেতু গ্রাউন্ড, সবই গ্রাউন্ড, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ আর এই দুই প্রান্তের ভোল্টেজ সেটা একই হবে না আলাদা হবে? বুঝতে পারছেন কি? এটা কিন্তু পুরোটা গ্রাউন্ডেড, একই হবে। আমার লাগবে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, এই ভোল্টেজ। তো এই ভোল্টেজের মান তো আমি সরাসরি জানি না, কিন্তু আমি দেখেন এটা যেহেতু পুরোটা গ্রাউন্ডেড, আমি কিন্তু আবার এই ভোল্টেজটা জানি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ভোল্টেজ আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ভোল্টেজ সেটা কি একই হবে না? তাহলে এখন এই পয়েন্ট ভোল্টেজ এক হওয়ার জন্য দুটো প্রান্ত একই হওয়া লাগে। মাঝখানে কি থাকে? এটার সাথে তো সাথে নাই। মাঝখানে কি থাকে? এটার সাথে কারেন্টের সাথে। দুইটা প্রান্ত একই হলে ভোল্টেজ একই, ঠিক আছে? প্যারালাল কানেকশানে কি ভোল্টেজ একই থাকে না? মাঝখানে যদি আলাদা আলাদা রেজিস্ট্যান্স ব্যবহার করেন কোনো সমস্যা হয়? ভোল্টেজ তো একই থাকে। তো এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত একই, কারণ কি? এটা গ্রাউন্ডেড। এখানে প্রত্যেকটা প্রান্ত আর এখানকার প্রত্যেকটা প্রান্ত হচ্ছে একই, ঠিক আছে? তাহলে এই দুই প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ আর এই দুই প্রান্তের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে? একই হবে। এখন এই দুই প্রান্তের ভোল্টেজ কত হচ্ছে? V1 প্লাস V2 হচ্ছে না? তাহলে ছোটাতের I2, তাহলে কি এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ সেটা কত হচ্ছে? V1 প্লাস V2, V1 প্লাস V2 ওমেগা, আর এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের মান কত? C1। আর C1 ইকুয়াল টু কিছু আগে যেটা বের করলাম সেটা হচ্ছে কি? K ইন্টু C। তাহলে এই যেটা আসলো, এটা কি বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখন আবার ওমেগা সি আর এখানকার ওমেগা সি কমন নিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে কত আসছে? যে V3 ইকুয়াল টু V2 প্লাস V1 প্লাস V2 ইন্টু কে। ওমেগা সি কমন নিয়ে বাদ দিয়ে দিয়েছি, সি হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে V3 ইকুয়াল টু V2 প্লাস V1 ইন্টু কে প্লাস V2 ইন্টু কে, বা V1 প্লাস এখান থেকে V2 এখান থেকে V2 কমন নিয়ে নিলে কি থাকছে? 1 প্লাস কে। কিছুক্ষণ আগে একটা জিনিস বের করেছিলাম, যেটার জন্য আমি বলছিলাম যে বি নোড থেকে কেন শুরু করিনি, কারণ আমাদের বি নোডে কাজ করতে হলে এই নোডেরও কিছু ইনফরমেশন লাগে। V1 এর সাথে, হ্যাঁ, এখানে একটা কে হবে। আচ্ছা, তো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এ নোড থেকে একটা ইনফরমেশন পেয়েছি না, V1 এর ভ্যালু না মানে V2 এর ভ্যালু, V2 ইকুয়াল টু কি? V1 ইন্টু 1 প্লাস কে, 1 প্লাস কে, ওটা পেয়েছি না? ওই যে ইনফরমেশন লাগতো, এটার জন্য আমরা বি নোড থেকে কাজ শুরু করিনি, আমাদের এক্সট্রা ইনফরমেশন লাগতো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পাচ্ছি? যে V1 ইন্টু কে প্লাস V2 ইকুয়াল টু কি পেয়েছিলাম? V1 ইন্টু 1 প্লাস কে, আর এখানকার 1 প্লাস কে সাথে আছে, মানে যে 1 প্লাস কে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস কে হোল স্কোয়ার। তো 1 প্লাস কে হোল স্কোয়ার মানে কি 1 প্লাস 2k প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখেন v1k আর v1 এর সাথে এটা আছে, v1 কমন নিলে কি চলে আসছে k প্লাস 1 প্লাস 2k প্লাস কে স্কোয়ার, মানে 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার। নিচের দুই লাইন নিচের লাইনে একটু বুঝি না। কোন নিচের লাইন? নিচের দুই এটা 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 আগের লাইন। এটা এখানে কি আছে যে v1k v1 ইন্টু 1 প্লাস কে ইন্টু 1 প্লাস কে মানে কি 1 প্লাস কে হোল স্কোয়ার। 1 প্লাস কে হোল স্কোয়ার মানে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা এখানে দেখেন v1k আর v1 এর সাথে এই জিনিসটা দুটো থেকে যদি আমি v1 কমন নিই তাহলে কত থাকছে k প্লাস 1 প্লাস 2k প্লাস কে স্কোয়ার, আর 2k আর k মিলে হলো যে 3k, ঠিক আছে। আচ্ছা এত পর্যন্ত কি বোঝা গেল? শেষ পেজ বুঝিনি। কোন লাইন? শেষ পেজ। এ লাইন। এখানে কি আছে v1 কমন নিলে k প্লাস 1 প্লাস 2k প্লাস কে স্কোয়ার, এই যে k আর 2k মিলে হলো 3k, এটাই করতে তাহলে এই যে এখানে হলো যে 3k, বোঝা গেল? নর্মাল ক্যালকুলেশন করেছি, হ্যাঁ। আচ্ছা এখন স্ট্রিং এফিসিয়েন্সি বের করার জন্য মানে আমার ইনসুলেটরটা কত ভালো এটার জন্য কি আমার টোটাল ভোল্টেজটা লাগতো না? তো টোটাল ভোল্টেজটা কত হবে v1 প্লাস v2 প্লাস v3 হবে না? টোটাল ভোল্টেজ এখান থেকে এত দূর পর্যন্ত v1 প্লাস v2 প্লাস v3। আচ্ছা তো v2 কি বের করলাম কিছুক্ষণ আগে যে v1 ইন্টু 1 প্লাস কে, v3 এ যেখানে বের করে রেখেছি সেটা কি v1 ইন্টু 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি সবগুলা থেকে v1 কমন নিই, v1 থেকে v1 কমন নিলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস কে প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3k প্লাস হচ্ছে কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে যদি যোগ করি 1 1 1 3, তাহলে v ইকুয়ালটা হচ্ছে v1 ইন্টু 3, তারপরে হচ্ছে কে কোথায় আছে যে একটা কে তিনটা কে মানে কি চারটা কে প্লাস হচ্ছে কে স্কোয়ার, এটা কি বোঝা গেল? বা এই যে এখানে দেখেন এই যে v ইকুয়াল টু v1 ইন্টু 3 প্লাস 4k প্লাস কে স্কোয়ার, এই জিনিসগুলো ম্যাথ করার জন্য লাগবে, তাই যে প্রসেসে ইকুয়েশনগুলো লিখছি এই প্রসেসগুলো বোঝা লাগবে বা পারা লাগবে। যে তিনটে ইকুয়েশন পেলাম সেই তিনটে ইকুয়েশনকে একসাথে মিলাই এই ইকুয়েশনটা হয়, এটা খুব একটা দরকার নাই, তারপর আমি একটু বিষয়টা দেখা দিচ্ছি কিভাবে পেলাম জিনিসটা। মানে ম্যাথ করার জন্য যে তিনটে ইকুয়েশন দরকার তিনটে ইকুয়েশন দেখানো ফেলেছি, মানে ম্যাথ করার জন্য যা লাগে ওটা হয়ে গেছে, তার সাথে এক্সট্রা কিছু জানার জন্য আমরা এখন আরেকটা জিনিস দেখব। আমরা তো স্যার এখানে v1 আর v3 বের করছি, v2 আর v3, হ্যাঁ v1 টা বের করি, হ্যাঁ v1 বের করিনি, এটা প্রয়োজন নেই। ওটার মান এখান থেকে আসবে না, সবগুলা একটা রেসপেক্টে বের করেছি। মনে করেন যে ভিও v1 এর রেসপেক্টে, v2 ও v1 এর রেসপেক্টে, v3 ও v1 এর রেসপেক্টে বের করেছি, তাই না? কারণ আমরা কেউ কোনো কিছুরই তো মান জানি না, তাহলে সবগুলোকে যদি একটার মাধ্যমে রেসপেক্টে বের করি এবং ম্যাথ করার সময় যদি কোনো একটার মান বের হয়ে যায় তাহলে তো আমার সবগুলোর মান বের হয়ে যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা তাহলে কি পেলাম v2 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস কে, এটা একটা ইকুয়েশন পেয়েছি। v3 ইকুয়াল টু v1 ইন্টু 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার, এটা আরেকটা ইকুয়েশন পেয়েছি। এবং ফাইনাল আরেকটা ইকুয়েশন পেয়েছি v ইকুয়াল টু কি v1 প্লাস v2 প্লাস v3, তাহলে লাস্টে কি আসে v1 ইন্টু 3 প্লাস 4k প্লাস কে স্কোয়ার,
এই তিনটে ইকুয়েশন পেয়েছি না? আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে যে v1 ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই 1 প্লাস কে। এখান থেকে আসে v1 ইকুয়াল টু v3 ডিভাইড বাই 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার। এখান থেকে আসে v1 ইকুয়াল টু v ডিভাইডেড বাই 3 প্লাস 4k প্লাস কে স্কোয়ার। লেখা যায় কি না? এই তিনটে ইকুয়েশন থেকে নতুন কিছু লিখিনি, ওটাই লিখেছি না? আচ্ছা, এ ভি ওয়ান আর এ ভি ওয়ান একই না আলাদা? তাহলে আমি বলতে পারি v1 ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, কই এই যে এটা ইকুয়াল টু এটা, বলা যায় না? ওই জিনিসটাই এই যে এখানে লিখেছে, ঠিক আছে? এটা নতুন কোনো ইনফরমেশন না, জাস্ট হচ্ছে সবগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার জন্য একটা লাইন লিখেছে। তো এটা আসলে নতুন কিছু না, এটা আমরা অলরেডি বের করেছি। আমাদের মেন কাজই হচ্ছে এই যে এই তিনটে ইকুয়েশন বের করা, ম্যাথ করার জন্য যেভাবে যে প্রসিডিউরে গিয়েছি ওই প্রসিডিউরে। মুখস্থ করলে হবে যদি তিনটা থাকে, চারটা থেকে গেলে আর হবে না। স্ট্রিং যদি চারটা থাকে তাহলে হবে না, দুইটা থাকে তাহলে হবে না, যদি তিনটা থাকে তাহলে যদি মুখস্থ করে পার পেয়ে যান তাহলে পার পেয়ে যাবেন। এই জন্য আমি বারবার বলছি জিনিসটা মুখস্থের উপর চালাই দেওয়া যাবে না, যে প্রসিডিউরে দেখালাম ওই প্রসিডিউরে আগাতে হবে, ঠিক আছে? কারণ স্ট্রিং এফিসিয়েন্সি তিনটা স্ট্রিংয়ের জন্য একরকম হয়, চারটার জন্য একরকম, 10টার জন্য একরকম, তাই না? আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে, এগুলোর পরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব, কারণ ম্যাথে জিনিসই শেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে জিনিসটা নিয়ে শিখলেন সেটা নিয়ে এখন সরাসরি ম্যাথ তথা এক্সাম্পল বা প্র্যাকটিক্যালে লাইফে আমরা কি ঘটনা হয় ওটাতে চলে যাব। কোশ্চিনটা আগে পড়েন, হ্যাঁ, কোশ্চিনটা বোঝা লাগবে। ইন এ 33 kV ওভারহেড লাইন, আমরা কিন্তু পড়াশোনার টপিক ওভারহেড ট্রান্সমিশন লাইন, তো ওভারহেড লাইন নিয়ে কোশ্চিন আসবে, এই টপিক থেকে কোশ্চিন আসলে এটা স্বাভাবিক। তারপর কি হলো, দেয়ার আর 3 ইউনিটস ইন দ্য স্ট্রিং অফ ইনসুলেটর। 3 ইউনিট মানে 3টা ডিস্ক, তথা আমরা 3টা ক্যাপাসিটরের মতো চিন্তা করতে পারি জিনিসটা। ইফ দ্য ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর অ্যান্ড আর্থ ইজ 11% of self capacitance of each insulator, find something, যেগুলো আমরা বের করতে হবে। ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন ভোল্টেজ ওভার 3 ইনসুলেটর অ্যান্ড হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। ওই ইনসুলেটরের অ্যাক্রসে যে তিনটে ইনসুলেটর অ্যাক্রসে যে ভোল্টেজ অর্থাৎ v1 v2 v3 এবং স্ট্রিং এফিসিয়েন্সি, দুটা জিনিস বের করতে হবে। তো এখন 11% এই জিনিসটা আসলে কি? কিছু আগে একটা জিনিস বললাম না, যে ধরে নিচ্ছে যে আমাদের যে শান্ট ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ক্যাপাসিটেন্সের কে অংশ, কে পার্সেন্ট, এটা ধরলাম না কিছু আগে, যে C1 ইকুয়াল টু হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছে মূল ক্যাপাসিটেন্স বা কি বলে স্ট্রিং ক্যাপাসিটেন্সের কে পার্সেন্টটা ধরলাম না, ওই কে হচ্ছে সে 11%, ঠিক আছে? কে এর ভ্যালু হচ্ছে 11%, এখানে বলা আছে। বিষয়টা কি বোঝা গেল? তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 11%, মানে কি কে ইকুয়াল টু কি 0.11 বলা যায়, ঠিক আছে? যে শান্ট ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই সেলফ ক্যাপাসিটেন্স ইকুয়াল টু 0.11। এখন সেলফ ক্যাপাসিটেন্স কি জিনিস? ওই স্ট্রিং ক্যাপাসিটেন্সকে সেলফ ক্যাপাসিটেন্স বলছে, কারণ স্ট্রিং ক্যাপাসিটেন্স মানে কি ইনসুলেটরের যে নিজস্ব যে ক্যাপাসিটেন্সটা যে জেনারেট হচ্ছে, তো ওটাকে ওই স্ট্রিং ক্যাপাসিটেন্স না বলে সেলফ ক্যাপাসিটেন্স বলেছে, জিনিসটা আসলে একই কথা, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা যেটা বিষয়, যে ওভারহেড ট্রান্সমিশন লাইন 33 kV, এটা কি লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? লাইন ভোল্টেজ। আমরা কোনো কিছু উল্লেখ করা না থাকলে, এখানে লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ কোনো কিছু উল্লেখ করা না থাকলে সেটা অবশ্যই আমরা লাইন ভোল্টেজ চিন্তা করে নিব, কারণ হচ্ছে আমাদের নর্মাল যে ডাটাগুলো থাকে ওখানে আসলে ফেজ ভোল্টেজ হিসাব করা হয় না। ফেজ ভোল্টেজ মানে বুঝছেন, ফেজের অ্যাক্রসে ভোল্টেজটা, এটা আসলে হয় না। আমরা দুটো লাইন টেনে নিই, দুটা ফেজ থেকে দুটো লাইন নিয়ে লাইনের ভোল্টেজটা মাপি জেনারেল সেন্সে। কিন্তু মানে আপনি জেনারেশন সাইডে যান, ডিস্ট্রিবিউশন সাইডে যান, বা যে কোনো সাইডে যান না কেন, আমরা কিন্তু সবসময় লাইন ভোল্টেজটা মাপি, আমরা ফেজ ভোল্টেজ মাপি না। তাই আসলে যে হ্যাঁ ফেজ ভোল্টেজ না, এটা হচ্ছে লাইন ভোল্টেজ দেওয়া আছে। কেন হয়? কি হয় কিনা? আমরা লাইন ভোল্টেজ 33
ধরে নিয়েছি। হ্যাঁ। মানে আমরা যখন কিছু উল্লেখ না থাকে। হ্যাঁ। কিন্তু ফেজ ভোল্টেজ কি এত হয় কিনা? মানে খাঁটি হ্যাঁ হতে পারে, আপনি যদি ওরকমভাবে ডিজাইন করেন তাহলে হতে পারে, কিন্তু আসলে বিষয়টা কি যে আমরা ফেজ ভোল্টেজটা মাপি না বা ইনফরমেশনটা দেওয়া থাকে না, আমরা সাধারণত লাইন ভোল্টেজেই ইনফরমেশন দেওয়া থাকে। কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করলাম যে ওভারের ট্রান্সমিশন লাইনে কি একটা কন্ডাক্টর নিয়ে যায় নাকি একসাথে 3টা কন্ডাক্টর ধরে নিয়ে যায়? কোনটা? একটা কন্ডাক্টর নিয়ে যায় না, মানে আমাদের কিন্তু ফেজের হিসাব ফেজে, কিন্তু আমাদের ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে লাইনে। তা আমরা কি করতে হবে? লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে সেটা কনভার্ট করতে হবে, তাই না? আমার একটা প্রশ্ন, কি? মানে আমরা যে ইন্ডাস্ট্রিতে যে থ্রি ফেজ লাইন হুম। ইউজ করি, হুম। ওখানে হচ্ছে L1 L2 L3 থাকে, হুম। নিউট্রাল থাকে। হুম। যখন আমরা L1 আর L2 এর ক্রসে ভোল্টেজ মাপি, সেটাই হচ্ছে লাইন ভোল্টেজ, সেটা লাইন সেটাই লাইন ভোল্টেজ। আর L1 আর যদি নিউট্রাল এর ক্রসে এটা ফেজ ভোল্টেজ, এটা ফেজ ভোল্টেজ। মানে একটা সিঙ্গেল ধরলেই ফেজ ভোল্টেজ। সিঙ্গেল ধরলে ফেজ ভোল্টেজ, আর লাইন টু লাইন করলে ওটা হচ্ছে লাইন ভোল্টেজ, ঠিক আছে? আর লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক তো জানেনই, ফেজ ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজের 1/√3, তাই না? বা কম হয়, √3 পরিমাণ কম হয়। তাই এখানে আমরা যে ভোল্টেজটা দেওয়া আছে ওভারের ট্রান্সমিশন লাইনে, ওটাকে আগে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? যে √3 দিয়ে ভাগ করেছি, যে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিয়েছি। তারপরে লাইনের সাথে আবার গ্রাউন্ডের সাথেও কিন্তু সেম ইয়ে দেখে। লাইনের সাথে গ্রাউন্ডের সাথে মানে ওটা ফেজ ভোল্টেজ। ও নিউট্রাল যদি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে, তাহলে লাইন আর গ্রাউন্ডের ভোল্টেজও ফেজ ভোল্টেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, যেহেতু এখানে 3টা স্ট্রিংয়ের কথা বলেছে, তাই এখানে কিন্তু 3টা স্ট্রিং নেওয়া হয়েছে। 4টা থাকলে 4টা নিতাম, 2টা থাকলে 2টা নিতাম। তো সাধারণত 4টির পরীক্ষাতে 3টাই থাকে, 4টাও আসতে পারে। আচ্ছা, তাহলে প্রথমে এ নোটের জন্য এই প্রসেসে কিন্তু আমি এগুলো দেখিয়েছি অলরেডি, ঠিক আছে? তো আমরা সরাসরি লাস্টের লাইনে চলে যাচ্ছি। লাস্টের লাইনে আমরা কি পেয়েছি যে V2 হচ্ছে 1 + k × V1, তাই না? বা V1 × 1 + k। তো k এর ভ্যালু কি 0.11 পাওয়া গেছে, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কত? 0.11 + 1, তার মানে হচ্ছে 1.11 V1, এটা হলো V2 এর ভ্যালু, ঠিক আছে? এখন এটা কীভাবে আসছে, এটা কিন্তু দেখেন ম্যাথ করার সময় কিন্তু এই জিনিসগুলো দেখিয়েছে, তাই আপনাদের কিন্তু এই জিনিসগুলো আসলে দেখাতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে বি পয়েন্টের জন্য যেভাবে দেখাচ্ছে ওভাবে দেখাচ্ছে। তো আমরা সরাসরি লাস্টের লাইনে চলে যাব। সেটা কত? V3 = কি ছিল? যে V1 × কত ছিল? 1 + 3k + k², তাই না? আচ্ছা, তাহলে k এর ভ্যালু দেওয়া আছে 0.11। তো k এর ভ্যালু যদি বসান তাহলে আলটিমেটলি কি আসে? 1.342 V1। মানগুলো বসাইতে হবে। 1.342 V1, এই যে k এর ভ্যালু বসাইছি, হ্যাঁ, এই যে 0.11 k এর ভ্যালু বসায় জাস্ট নর্মাল ক্যালকুলেটরে চাপ দিয়ে যেটা আসে। আচ্ছা, এবার হচ্ছে টোটাল ভোল্টেজ কত ছিল? যে V1 + V2 + V3, তাই না? টোটাল ভোল্টেজটা তাহলে এখান থেকে আমি সরাসরি পেয়ে যাচ্ছি, বা যে সূত্রটা পাওয়া গেল টোটাল ভোল্টেজে 3 + 4k + k², ওভাবে দিয়েও করতে পারেন 3টার জন্য। আবার এটা তো আর নতুন করে করার কিছু নাই, ওভাবে বের করার কিছু নাই, কারণ এখানে V1 + V2 + V3 যোগ করলে পেয়ে যাচ্ছি, তাই না? তো ওভাবে ওইটা না ব্যবহার করলে হবে। তার V2 = কি? 1.11 V1, আর V3 = হচ্ছে 1.342 V1, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা 1.11 1.342 যদি যোগ করেন তাহলে কি আসবে? 3.452 V1। বোঝা গেল? ম্যাথে যেগুলো শেখানো হলো ওই জিনিসগুলোই কিন্তু লিখেছি, কিন্তু এখনও VA1 এর মানটা আননোন। এখন এটা কিভাবে আসবে? কিছুক্ষণ আগে হচ্ছে যে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে কনভার্ট করলাম না, লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ কনভার্ট করলাম না। আচ্ছা, এটা কি ওভারের ট্রান্সমিশন লাইনের একটা সিঙ্গেল ফেজের ভোল্টেজ না? মানে কি এই ভোল্টেজটা এখানে আছে না, সিঙ্গেল ফেজ? আচ্ছা, তার মানে কি এখান থেকে এই ভোল্টেজটাই কি ওটা না, যেটা হচ্ছে √3 দিয়ে ভাগ করে যেটা পেলাম 19.05 কিলোভোল্ট, আর এটাই কি সে আমার ভি না? তাহলে এই যে ভি ইকুয়ালটা হচ্ছে যে 19.05, এটা কি বোঝা গেল? যে কিছু আগে বলছে না V1 এর মান কি করে পাবো, তো এই যে V1 মান বের করার জন্য একটা আলাদা ইনফরমেশন লাগে, যেটা হচ্ছে আমার ওখানে তো ছিল না, এখানে আছে। তাই এখান থেকে আমি V1 এর মানটা পাবো। তাহলে V1 = কত হচ্ছে? যে 19.05 ডিভাইডেড বাই 3.45। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? ক্যালকুলেটর টিপবেন, যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে?
তাহলে হচ্ছে 5.52 কিলোভোল্ট, কারণ এটা কি আমার 19.05 কিলোভোল্ট এককে আছে, তাহলে 5.52 অবশ্যই একক দেওয়া ভুল যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা কি বোঝা গেল? এই যে V1 এর মান যে চলে আসলো, V1 এর এই ভ্যালুটা যদি এখানে বসান তাহলে V3 চলে আসবে, এই ভ্যালুটা যদি এখানে বসান তাহলে কি V2 চলে আসবে। এটা কি বোঝা গেল? V1 এর মান পেয়ে গেছে, ওই যেটা বললাম যে ওখানে কিন্তু সব কিছুই একটাকে রেফারেন্স ধরে করেছি V1, কিলোভোল্টের বিষয়টা কি বলছেন? ওখানে একক দেওয়া আছে কিলোভোল্টে, যে 19.05 এটা কিলোভোল্টে আছে, তাই এখানে কিলোভোল্ট, হ্যাঁ কিলোভোল্টে আছে, 19.05 হ্যাঁ 19.05 কিলোভোল্ট, তাই হচ্ছে কিলোভোল্ট একক। ওটা 33 কিলোভোল্টের যে ট্রান্সমিশন লাইন, ওটার ফেজ নিলে √3 দিয়ে ভাগ করেন তাহলে 19.05 কিলোভোল্ট, বোঝা গেল? কিলোভোল্টেই যাবে। কিলোভোল্টেই আছে। এটা কি বোঝা গেল? তো এই জিনিসগুলো কেন করছিলাম, একটা কারণ হচ্ছে প্রত্যেকটা স্ট্রিংয়ের অ্যাক্রসে যে ভোল্টেজ ওটা পাওয়া গেল, এবং যেটা আমি প্রথমের দিন বলেছিলাম যে কন্ডাক্টরের সাথে যে স্ট্রিংটা থাকে ওখানে ভোল্টেজের মান সব থেকে বেশি হয়, কারণ ওই জিনিসটাই কিন্তু দেখেন ওই জিনিসটাই কিন্তু পাওয়া গেছে। V3 দেখেন 7.4 কিলোভোল্ট, যত উপরে যাচ্ছেন কন্ডাক্টর থেকে তত কিন্তু আমার ভোল্টেজের মানটা কমছে। তো এই যে প্র্যাকটিক্যাল যে বিষয়টা থিওরি পড়া হয়েছিল এটা কিন্তু আজকে দেখা গেল চোখে, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা যেটা বিষয় আমরা কি বলেছিলাম যে যেহেতু লাস্টের যে স্ট্রিং সেখানে কি ভোল্টেজের পরিমাণ বেশি, মানে কি চাপ বেশি পড়ে, তো আমরা কি চাইবো যে একটা স্ট্রিংয়ের চাপ বেশি পড়ুক নাকি জিনিসটা সমানভাবে ডিস্ট্রিবিউট হোক, সমানভাবে ডিস্ট্রিবিউট হোক, এটা আমরা চাই, তাই না? যে কোনো কিছুর এফিসিয়েন্সি মানে কি, আমরা যেটা পাই ডিভাইডেড বাই আমরা যেটা চাই, তাই না? বা আউটপুট বা ইনপুট যেটা সহজ ভাষায় বলা হয়। তা আমরা আসলে কি চাই যে প্রত্যেকটা স্ট্রিংয়ের অ্যাক্রসে সমান পরিমাণ চাপ পড়ুক, তাহলে আমাদের যে টোটাল ভোল্টেজ সেটা আমরা কত চাই, যে লাস্টের যে স্ট্রিং তার অ্যাক্রসে ভোল্টেজ, যেহেতু এটা 3টা ছিল তাই 3, 4টা থাকলে 4, 5টা থাকলে 5, লাস্টে যে স্ট্রিং ইন্টু 3 মানে কি এটা টোটাল ভোল্টেজ, এটা আমরা চাই। লাস্টের স্ট্রিং এটা হচ্ছে সব দিকে ভাগ হোক একইভাবে, যেহেতু 3টে স্ট্রিং ছিল তার মানে কি 3 ইন্টু এত করলে টোটাল ভোল্টেজ এত হবে, এটা আমরা চাই। কিন্তু আমরা পেয়েছি কত? V, অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 করে এটা আমরা পেয়েছি। তাহলে এটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমরা পাবো তার স্ট্রিংয়ের এফিসিয়েন্সি, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কেন করা হচ্ছিল? স্ট্রিং এফিসিয়েন্সি বের করার জন্য, 1 নাম্বার। আর 2 নাম্বার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিস্কের অ্যাক্রসে তথা প্রত্যেকটা ক্যাপাসিটর অ্যাক্রসে আমার কী পরিমাণ ভোল্টেজ জেনারেট হচ্ছে, এই দুটা জিনিস বের করার জন্য এই ম্যাথমেটিক্যাল কাজগুলা করা হয়েছে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি কত? আমার ভোল্টেজ অ্যাক্রস স্ট্রিং মানে কি, ওই যেটা হচ্ছে টোটালটা মানে 19.05, কিন্তু আমরা কীরকম চাই যে নিচে যেটা আছে ওটাই চারিদিকে ডিস্ট্রিবিউট হোক, এটা চাই না? যে এই জন্য 3 × 7.4 এটা হচ্ছে আমাদের সেই স্ট্রিংয়ের এফিসিয়েন্সি, বোঝা গেল বিষয়টা? তো যেভাবে আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে এসেছি ওভাবেই কিন্তু আসলে আশা রাখবে, ঠিক আছে? কারণ 3টা জায়গাতে 2টা বা 4টা দিয়ে দিলে কিন্তু হিসাব মিলবে না, আর এগুলো চাকরি পরীক্ষাতে আসে। আপনাদের তো মেন টার্গেট চাকরিতেই, তাই না? সরকারি চাকরি তো যেহেতু প্রিপারেশন আছে। হ্যাঁ, 33√3 যেটা ছিল, হ্যাঁ এটা তো ক্যালকুলেটর করলে 57.15 আছে। আপনি গুণ করে দিয়েছেন, ভাগ করেন, করে দেব? আচ্ছা, কারণ ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের থেকে কম হয়, আচ্ছা, এই জন্য হ্যাঁ। ঠিক আছে? এবার আচ্ছা, এখন এখানে আরও অনেকগুলো ম্যাথ আছে, আমি তো পোর্টালে আপলোড দিয়ে দিয়েছি, আপনি মনে হয় এগুলো পেয়ে গেছেন আপনারা? পোর্টালে তো আমি আপলোড দিয়েছি, এগুলো পাননি? তাহলে হচ্ছে আমাকে মেল করে দিন, আমি মেলে পাঠিয়ে দিব। মেলেও তো আমি পাঠিয়েছি বই, পোর্টালে আমি দিয়ে দিয়েছি। তাহলে তার কিছু করার নাই, আমার ওই বই পড়াচ্ছি, আমি নতুন কোনো স্লাইড দিইনি এখনো। আজ ভিডিও কাকে দিব, এটা তো মানে কালেক্ট করে নেওয়া লাগে আপনাদেরকে। কি? হ্যাঁ, এই যে দেখেন যে আরও ম্যাথ আছে, যে আমি দেখাচ্ছি সেম কোশ্চেন। হ্যাঁ, এই যে 8.5 পরবর্তীতে চিত্র দেয়নি, সরাসরি হচ্ছে ক্যালকুলেশন করে বের করেছে। এই যে দেখেন 3, 4। আচ্ছা দেখেন, এই যে আমি যেটা বলছিলাম যে সরাসরি মুখস্থ করলে কিন্তু আসলে বিপদ, কারণ এই ম্যাথটা খেয়াল করেন, সবাই একটু এদিকে খেয়াল করেন। এখানে কি আছে?
4টা ক্যাপাসিটরের কথাবার্তা বলা আছে। তার মানে কি আমি যেটা 3টা ক্যাপাসিটরের যে সূত্র মুখস্থ করে এসেছি ওটা কি এখানে করলে হবে, এখানে করলে হবে না। এত প্রেশার দিয়ে স্যার ওই 3টা ক্যাপাসিটি দিয়ে দুইটা কমানোর দরকার নেই। আচ্ছা, তো এটা একটু দেখেন, এটা জি স্যার একটু দেখুন। আবার দেখুন ভাই চাকরি পরীক্ষা দেব। এটা হচ্ছে লাস্ট ম্যাথটা, মানে 8.6 লাস্ট ম্যাথটা এরকম 4টা ক্যাপাসিটর আছে। হ্যাঁ, সময় নেই সময় নেই সময় এখন তো 15 মিনিট আছে। আচ্ছা, আরের কিছু কথাবার্তা বলা লাগতো। আচ্ছা, 4টা ক্যাপাসিটরের এটা দেখি কি অবস্থা। এ স্ট্রিং অফ 4 ইনসুলেটর হ্যাজ সেলফ ক্যাপাসিটেন্স ইকুয়াল টু 10 টাইমস দ্য পিন টু আর্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ভ্যারিয়াস ইউনিটস এক্সপ্রেস অ্যাজ দ্য পারফরমেন্স অফ টোটাল স্প্রিং অ্যান্ড স্ট্রিং এফিসিয়েন্সি। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে সরাসরি লিখে দিয়েছে, তো সরাসরি জিনিসগুলো এভাবে আসবে না, এভাবে আসলে মানে বের করা লাগবে। ঠিক আছে, মানে হুট করে যদি হচ্ছে একটা লাইন লিখে দিই, যেমন ওখানে যেটা বের করেছিলাম V2 = V1 × 1 + K, আমি যদি বলেন কোথেকে আসলে, আমি বলার উপায় আছে, এটা আসলে না ম্যাথামেটিক্যাল উপায় যদি না বের করি আসলে এটা ওভাবে আসবে না। তো 4টার ক্ষেত্রে আসলে ওই প্রসিডিউরেই, তাহলে এখানে আরেকটা এক্সট্রা নোট আসবে। 3টার জন্য কি 2টা নোট নিয়ে ক্যালকুলেশন করেছি না, 4টার জন্য 3টা নোট নিয়ে ক্যালকুলেশন করে ওভাবে বের করতে হবে। ঠিক আছে, এখানে সরাসরি বের করে দেওয়া নাই, কারণ আরও কিছু কথাবার্তা আজকে বলা লাগবে ক্লাস শেষ করার জন্য। একটা হচ্ছে যে আমাদের পাশাপাশি যে শান্ট ক্যাপাসিটেন্স, এটা যদি হয় এটা কিন্তু আসলে এক প্রকার লস, কারণ এটা হলে আমাদের যেটা স্প্রিং এফিসিয়েন্সি বা আমাদের যেটা টার্গেট, যে নিচে যে পরিমাণ ভোল্টেজ হবে সেটা যেন চারিদিকেও ওরকমই থাকে। হ্যাঁ, এই শান্ট ক্যাপাসিটেন্স হলে জিনিসটা প্রবলেম হয় বা জিনিসটা সমান হয় না। তাই আমরা এর শান্ট ক্যাপাসিটেন্স কমানোর একটা উপায় কি, দূরত্ব বাড়িয়ে দিব। এটা একটা উপায় হতে পারে, যে বাই ইউজিং লঙ্গার ক্রস আর্ম, এটা একটা উপায় হতে পারে। আর এটা কি উপায় হতে পারে, আমরা ইনসুলেটর যে মেটাল, এই মেটালটাকে আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম করতে পারি। কারণ আমরা বুঝতেই পারছি যে লাস্টের যে ইনসুলেটর বা লাস্টের যে স্ট্রিংয়ের প্রেশার বেশি পড়ে, তাহলে এখানকার ইনসুলেশনটা কি পাওয়ার একটু বাড়াতে হবে, উপরেগুলো পাওয়ার একটু কম থাকলেও হবে। তো এটা একটা উপায়, বাই গ্রেডিং দ্য ইনসুলেটরস। ঠিক আছে, আর আরেকটা উপায় করা যেতে পারে, সেটা হচ্ছে যে লাস্টে যে হচ্ছে ডিস্কটা আছে বা কন্ডাক্টর লাস্টের যে ডিস্ক, এটা অ্যাক্রসে এরকম একটা গার্ড রিং দিয়ে দেওয়া যেতে পারে। গার্ড রিং দিলে যে এখানেও একটা ক্যাপাসিটেন্স তৈরি হবে, যে ক্যাপাসিটেন্সটা আসলে এই ক্যাপাসিটেন্সের মানে রেজাল্টের ক্যাপাসিটেন্সটাকে কমায় দিবে। মানে বুঝলেন, ক্যাপাসিটেন্স হচ্ছে সিরিজ কানেকশানে কি হয়ে যায়, মানে মান বাড়ে না কমে। যদি হচ্ছে ক্যাপাসিটেন্স সিরিজ কানেকশান থাকে, সেটা কি হয়, এটা হচ্ছে রোধের যে সিরিজ কানেকশান, মানে কি রোধ দুটো পাশে থাকলে যোগ হয়ে যায়। আর রোধের যে প্যারালাল কানেকশান, সেটা কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে সিরিজ কানেকশান। হ্যাঁ, তো ক্যাপাসিটার সিরিজে কানেকশান দিয়ে দিলে একটু রোধের উল্টাটা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে এই গার্ড রিং বা এখানে একটা যদি রিংয়ের মতো একটা কিছু দিয়ে দেওয়া হয়, এখানেও ক্যাপাসিটেন্স জেনারেট হয়, যেটা শান্ট ক্যাপাসিটেন্সের মানে কি বলবো, ইফেক্টটাকে একটু কমায় দেয়। এটার একটু উপায়। ঠিক আছে, না কমায় দেয়, একটা কমে লাইটটা কেমনে বাড়ে। এটা রেজিস্ট্যান্স যখন হচ্ছে প্যারালালে কানেক্টেড হয়, দুটা রেজিস্ট্যান্স প্যারালাল কানেক্ট হলে তুল্য রেজিস্ট্যান্স বা ইকুয়ালেন্ট রেজিস্ট্যান্স কমে না বাড়ে? কমে। হিসাব করেন। যদি একটার সাথে এরকম দিতে হয়, তা আপনি তো সিরিজ বলছেন, আমি তো প্যারালাল বলছি। ও হ্যাঁ, কমে তো অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয় না, কমে বলতে হয়। হ্যাঁ, তো ওরকম রোধে যেটা হচ্ছে সিরিজ কানেকশান, মানে রোধে যেটা হচ্ছে প্যারালাল কানেকশান, ওটা হচ্ছে ক্যাপাসিটেন্সের সিরিজ কানেকশানের মতো। বুঝতে পারলেন বিষয়টা? এই জন্য কমে যায় বা একটু কমে যায় নেগলেক্ট ইফেক্টটা। যদি আমরা হচ্ছে এরকম করি,
সেক্ষেত্রে হচ্ছে এটা তো বেড়ে যাবে, মানে হচ্ছে ওয়াট বেড়ে যাবে। ওয়াট বাড়বে না এটা? আমরা তো ওয়াট নিয়ে কথা বলছি না। না, ওয়াট বাড়বে তো একটা কি- কমলো, মানে হচ্ছে রেজিস্ট্যান্স কমলো কিন্তু ওয়াট বাড়লো। ওই ক্ষেত্রে হচ্ছে ওয়াট বাড়বে কেন? দুইটা দিয়ে সব মানে কারেন্ট পাস হবে, এই জন্য ওয়াট বেড়ে যাবে, ক্যাপাসিটি বেড়ে যাবে। কিসের ওয়াট? মানে আপনার ওয়াট বেড়ে যাবে না? রেজিস্ট্রেশন। সাপোজ আমি যদি হচ্ছে স্যার মানে 0.5 ওয়াট একটা দেয় তো, এখন যদি আমি দুইটাতে ভাগ করে দিই এটা হচ্ছে না 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 এরকম হয় না তো। ওয়াট তো ফিক্সড। ওয়াট তো বাড়বে কেন? একটা রেজিস্টারের ওয়াট সবসময় ফিক্সডই হয়, এটা তো না স্যার, মানে যদি একত্রে করি তাহলে হচ্ছে ও দুইটা মিলা হচ্ছে বেশি ওয়াট এই করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না। এখানে আমার এই যে আপনি কথা থেকে না ডাইভার্ট হয়ে গেছেন, ঠিক আছে? আমি হচ্ছে এখানে ক্যাপাসিটেন্সের মানটা কমাতে যাচ্ছি, ঠিক আছে? কমাতে যাচ্ছি। এটার জন্য যা করা লাগে, আপনি হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা কমানোর জন্য কি করতে পারেন? রেজিস্ট্যান্স দুটো প্যারালাল কানেকশন দিতে পারেন। মেইন টার্গেটটাকে বুঝেন, আমার রেজিস্ট্যান্স মানটা কমানো, তাই রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড, ঠিক আছে? এই জন্য রেজিস্ট্যান্স মানটা কমে। আর এখানে হ্যাঁ, এটাই হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? আচ্ছা, আর এটার সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে সরকারি চাকরিতে ভাইভাতে লাগে এবং আমাদের ল্যাবের ভাইভাতেও লাগবে, যে আমাদের জেনারেশন কত হয়, আমাদের ডিস্ট্রিবিউশন কত হয়, বা আমাদের হচ্ছে কত ভোল্টেজ পিক আওয়ারে কত থাকে, নর্মাল টাইমে কত থাকে, আমাদের পিক আওয়ারটা কীরকম, আমাদের যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন আর হচ্ছে জেনারেশন, এই সাইটগুলো কারা নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে যদি বলা হয় যে ট্রান্সমিশন মূলত কে করে, পিজিসিবি করে, তাই না? তারপরে এই টাইপের যে জিনিসগুলা, এটা নিয়ে একটা স্লাইড বানানো আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু পড়ে নিন, কারণ এগুলো হচ্ছে চাকরির ভাইভাতে বলেন বা আমরা যে ল্যাব ফাইনাল বা এটা নিব বা ভাইভা নিব, ওখানে এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? যে এই যে দেখেন এখানে খুব সুন্দর মতো সব কিছু বলা আছে, আপনারা একটু এগুলো পড়ে নিন। এখানে হচ্ছে আবার মনে করেন যে আমাদের কি কি সোর্স আছে, রিনিউয়েবল সোর্স কি কি, উইন্ড সোর্স আছে, উইন্ড পাওয়ার জেনারেশন কয়টা আছে, কতখানি উৎপন্ন হয়, তারপরে রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট যেটা কাপ্তায় আছে, সেটা কতখানি জেনারেশন করে, 230 মেগাওয়াট, তাই না? তো এই টাইপের জিনিসগুলো এখানে আছে, যেগুলো আসলে ল্যাব ফাইনাল বলেন বা আপনাদের চাকরির পরীক্ষার জন্য এগুলো লাগবে। এটা একটা স্লাইড আছে, এগুলো একটু পড়ে নিন। এটা হচ্ছে আমি পোর্টালে আপলোড করে দিব। আর এমনিতে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর কোনো কোশ্চেন আছে? মিড পরীক্ষা এটা তো ফিক্স না, মোটামুটি কত হয় নর্মালি? কত 11 ব্যাচ না আপনারা তো আরও ভালো জানেন কখন হয়। এটা 2টা ক্লাস হবে। আর সামনের দিন যেটা টপিক নিয়ে পড়াশোনা করা হবে সেটা হচ্ছে স্যাগ, পাওয়ার সিস্টেম থেকে। এই যে ম্যাথটা আমি এখন করালাম বা যে টপিকটা এখন পড়লাম, আর হচ্ছে স্যাগ, এই দুটা থেকে আসলে মানে প্রায়োরিটি অনেক বেশি হয় কোশ্চিন আসলে এই দুটা থেকে। ম্যাথ তো আসে, ম্যাথ ছাড়াই যে প্রথম 2 দিন লেকচার দিয়েছিলাম না, ম্যাথ আসলে ইগনোর করতে পারবেন না তো আপনি, কারণ যে জিনিসটার ম্যাথ এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।